মহারাজকে আমাদের শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানাই। আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বঙ্গভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক ডক্টর সনৎ কুমার নস্কর মহাশয়কে। উনি আমাদের সামনে আজকে বাংলা সাহিত্য গবেষণায় বিভিন্ন সমালোচনা পদ্ধতির প্রয়োগ নিয়ে আলোচনা করবেন। স্যার আমাদের বিদ্যামন্দির পরিবারের একজন অন্যতম সদস্য। আমরা যখনই বিদ্যামন্দির পরিবারের যে কোনো কাজে স্যারকে আমন্ত্রণ করি, অত্যন্ত উৎসাহের সঙ্গে তিনি আমাদের আমন্ত্রণে সাড়া দেন। স্যার আমাদের সুখ দুঃখের সবসময়ের সঙ্গী। আমরা স্যারকে তার বক্তব্য বলার জন্য অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ, রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির বেলুড়, বিদ্যামন্দিরের যারা এখানে সম্মাননীয় অধ্যাপক রয়েছেন তাদেরকে, এবং আপনারা যারা এই বিশেষ কর্মশালায় অংশগ্রহণ করছেন, আপনাদের সবার উদ্দেশ্যে আমার সকৃতজ্ঞ অভিনন্দন, শুভেচ্ছা। আমার যে বিষয় বাংলা সাহিত্য গবেষণায় বিভিন্ন সমালোচনা পদ্ধতির প্রয়োগ, সেই বিষয়টিকে আমি তাত্ত্বিক এবং প্রায়োগিক দুটো দিক থেকেই দেখব। মূলত তত্ত্বের দিকের উপরে একটু বেশি জোর থাকবে, কেননা এখনও সব তত্ত্বের সুনিশ্চিত এবং অভ্রান্ত প্রয়োগ বাঙালি সমালোচকদের দ্বারা হয়ে ওঠেনি। চেষ্টা চলছে, কিন্তু তত্ত্বগুলো যে এসে গেছে এদেশে সে নিয়ে কোথাও কোনো সংশয় নেই। সূচনা করছি এই কথা বলে যে সাহিত্যের সৃজন এবং সাহিত্যের পর্যবেক্ষণ তথা সমালোচনা দুটো ভিন্ন বৃত্তির হদিশ দেয়। একটা যদি হয়ে থাকে নির্মাণ কলার অংশ, আরেকটি সেই নির্মাণকে নানা অংশে ভেঙে দেখবার প্রকল্প। ফুলের যে ফুটে ওঠা, সেটা তার নিজস্ব জীবনী শক্তির একটা ব্যাপার। সে শিকড় থেকে যে রস শোষণ করে, তাই তার মধ্যে রঙে গন্ধে সৌন্দর্য বিকশিত হয়। অর্থাৎ এটা হচ্ছে একটা অ্যাসিমিলেশনের দিক, সমন্বয়। আর যখন সেই ফুলটাই চলে যায় কোনো গবেষণাগারে, ফুলের আলাদা আলাদা অংশকে বোঝবার চেষ্টা চলে, কোনো একজন গবেষক তার নিখুঁত গবেষণা ধর্মী মনন এবং দৃষ্টি দিয়ে তার বিচার করেন, সেটা সম্পূর্ণ এর বিপরীত প্রক্রিয়া। পাপড়িগুলো আগে ধীরে ধীরে জমাট বেঁধে একটা ফুলে রূপান্তরিত হয়েছিল। এখানে পাপড়িগুলোকে ছিঁড়ে ফেলে তার প্রত্যেকটি অংশের চর্চা করা হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সাহিত্য সমালোচক যিনি, তিনি এই রসায়নাগারে থাকা একজন গবেষকের
দায় বা দায়িত্ব পালন করেন। এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে তিনি এই কাজটা করেন। সব ল্যাবরেটরিতে এক ধরনের কাজ চলে না। ফিজিক্যাল সায়েন্সের ল্যাবরেটরি যে যে উপাদান নিয়ে তৈরি, সেটা নিশ্চয়ই লাইফ সায়েন্সের ল্যাবরেটরিতে সব সেই রকম উপাদান থাকবে না। কিছু কিছু এক, আবার কিছু কিছু একেবারেই ভিন্ন, যেহেতু ওই দুই বিজ্ঞানের মধ্যে তাদের স্বরূপগত পার্থক্য রয়েছে। ঠিক তেমনি সাহিত্যের যে তত্ত্ব, সেই তত্ত্ব একদিনে নির্মিত হয়নি, একজনও তৈরি করেনি। যুগে যুগে এর নির্মাণ হয়েছে, কোনোটা কোনোটা প্রয়োজনে বিলুপ্তও হয়ে গেছে, আবার আগের নির্মাণের সঙ্গে পরবর্তী সময়ের কিছু আবিষ্কার সংযুক্ত হয়ে তার ভিন্ন ভিন্ন মাত্রা তৈরি হয়েছে। সমালোচকদের সম্পর্কে লিও টলস্টয় একটি বিশেষ উক্তি প্রকাশ করেছিলেন, যেখানে স্পষ্টত সমালোচক সত্তার অনাবশ্যকতা তিনি প্রমাণ করবার চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন, ক্রিটিক্স আর দি স্টুপিড হু ডিসকাস দি ওয়াইজ। তিনি ধরেই নিচ্ছেন যারা সৃজনশীল সাহিত্যের স্রষ্টা তারা ক্রিটিকদের তুলনায় অনেক অনেক বেশি ওয়াইজ, আর একটা স্টুপিডিটি দিয়ে ওই ওয়াইজকে বিচার করছেন একজন সমালোচক। শেলি তার অ্যাডোনিস কাব্যের মধ্যে স্পষ্টত ইঙ্গিত দিচ্ছেন এইরকম যে কিংসের অকাল মৃত্যুর জন্য দায়ী ছিল তার নিষ্ঠুর সমালোচককুল। যদি তিনি অতটা পরিমাণ সমালোচিত না হতেন, হয়তো দীর্ঘ সময় তিনি বাঁচতেন। এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের ভারতীয় সাহিত্য শাস্ত্রে সমালোচনাটা এসেছিল, সমালোচনা শাস্ত্রের তথা অলঙ্কার শাস্ত্রের আবির্ভাব হয়েছিল সম্ভবত খ্রিস্ট প্রথম শতকে, ভরত থেকে যার সূচনা। আর 19 শতকের গোড়ায় ইউরোপীয় সাহিত্য শাস্ত্রগুলি প্রবেশ করতে শুরু করলো, যাকে প্রথম সাদর সম্ভাষণ জানিয়েছিলেন বঙ্কিমচন্দ্র তার উত্তরচরিত নামক প্রবন্ধে। বঙ্কিমের আগে অবশ্য অন্যভাবে এই পশ্চিমী সাহিত্য তত্ত্বের সূক্ষ্ম একটা ধারা এসে প্রবেশ করছিল মধুসূদনের চিঠিপত্রে, কিয়দংশে রাজনারায়ণ বসুর আলোচনায়। আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে মধুসূদন যে লেখাগুলো লিখছিলেন, সে মেঘনাদবধ কাব্য হোক কিংবা বীরাঙ্গনা কিংবা তিলোত্তমা সম্ভব, এমনকি নাটক, সেখানেও তিনি যেটা করেছেন যে যখন যে অংশটা লিখছেন তারই সূত্র ধরে তিনি ইউরোপের কোনো বিশিষ্ট লেখকের নাম উল্লেখ করছেন। হোমারের, মিল্টনের, শেক্সপিয়রের এই উল্লেখগুলি আমরা পাচ্ছি। পুরোপুরি সাহিত্য তত্ত্বের কথা তিনি বলছেন না। এই সাহিত্য তত্ত্বের বিষয়টি প্রথম বলতে শুরু করবেন অবশ্য বঙ্কিম। রাজনারায়ণ বসুর একটা সুনির্দিষ্ট প্রকল্প ছিল জাতীয়তাবাদী ভাবনা নিয়ে, তিনি সেই দিক থেকে সাহিত্যের বিচার করতে শুরু করেন। আমরা দেখছি যে এই যে অ্যানালিটিক্যাল পদ্ধতি, অর্থাৎ বিশ্লেষণাত্মক দৃষ্টি দিয়ে সাহিত্যকে বিচার করবার একটা প্রবণতা, সেটা এই মধুসূদন বঙ্কিমচন্দ্র দিয়েই শুরু হয়েছিল আমাদের দেশে। রবীন্দ্রনাথ যখন এলেন, তিনি সাহিত্য সমালোচনাকে দেখলেন সম্পূর্ণ তার নিজস্ব আঙ্গিকে। আমরা কম বেশি সবাই বোধহয় জানি যে তিনি তত বেশি বিশ্লেষণাত্মক দিকে যাননি যত বেশি সংশ্লেষণাত্মক ছিলেন তিনি। তিনি মনে করতেন সাহিত্যের বিচার মানে কোনটা ভালো কোনটা মন্দ এটা বলা নয়, কোনটা ভালো লাগলো কোনটা মন্দ লাগলো এই কথাটা খুলে বলা। তাহলে এই যে প্রথম দিকের যে ভালো, প্রথম দিকের যে মন্দের কথা বললাম, এটা কি?
অর্থাৎ ওটা হচ্ছে সমাজের নিরিখে, সমাজের ভালো, সমাজের মন্দ, যেটা বঙ্কিম বলেছিলেন যে যদি লিখে দেশের এবং দশের উপকার করতে পারা যায় তবেই লেখা উচিত, নচেত না। শুধু তাই নয়, এমনকি তিনি উপন্যাস লিখছেন, উপন্যাসের শেষে সেখানে কোথায় একটা নীতিবাক্য জুড়ে দিচ্ছেন, আমরা বিষবৃক্ষ সমাপ্ত করিলাম, ভরসা করি ইহাতে গৃহে গৃহে অমৃত ফলিবে। এটা অনেকটাই প্রেসক্রিপটিভ হয়ে যাচ্ছে। আসলে এই প্রেসক্রিপশনের ধরনটা বঙ্কিম অনেকাংশে পেয়েছিলেন অ্যারিস্টটলের পোয়েটিক্স থেকে। অ্যারিস্টটলের পোয়েটিক্স অনেকাংশেই এই নিয়মের আনুগত্য করে থাকে। আমি এখানে ইউরোপীয় যে সমালোচনার তত্ত্ব, মূলত সেই দিকেই তাকিয়ে আজকের পুরো বিষয়টিকে বোঝাবার চেষ্টা করব। কম বেশি আমি 13টা সাহিত্য বিচারের পদ্ধতি নিয়ে তাদের খুব সংক্ষিপ্ত আলোচনা এখানে পেশ করব, যেগুলি ক্রমান্বয়ে এইরকম: ঐতিহাসিক সাহিত্য বিচার পদ্ধতি, হিস্টোরিক্যাল ক্রিটিসিজম, জীবনী ভিত্তিক তথা বায়োগ্রাফিক্যাল, তুলনামূলক কম্পারেটিভ, মার্ক্সিয়ান, রূপগত ফর্মাল, সংগ্রুপগত জঁর, প্রত্নভিত্তিক তথা আর্কিটাইপাল, শৈলীকেন্দ্রিক স্টাইলিস্টিক্স, সংগঠনতাত্ত্বিক স্ট্রাকচারাল, নারীবাদী ফেমিনিস্ট, পাঠক প্রতিক্রিয়াবাদী রিডার্স রেসপন্স থিওরি, নিম্নবর্গীয় দৃষ্টিকোণ সাবঅল্টার্ন স্টাডিজ এবং সবশেষ পরিবেশবাদী দৃষ্টিভঙ্গি তথা ইকো ক্রিটিসিজম। বলা বাহুল্য যে এগুলি একদিনে তৈরি হয়নি, আগেই বলেছি, এবং একসঙ্গে আমাদের ভারত ভূমিতে এসে ঝাঁপিয়ে পড়েনি। যখন ওদেশে তৈরি হয়েছে সেখানে বেশ কিছুকাল তার রাজত্ব চলবার পর আমরা তাদেরকে বরণ করে নিয়েছি, কোথাও কোথাও সাহিত্যে প্রয়োগ করতে পেরেছি, কোনো কোনো ক্ষেত্রে এখনও প্রয়োগ সঠিক মাত্রায় হয়ে ওঠেনি। সেটা হতে পারে আমাদের দুর্বলতা, কিংবা সেই ভাবে সাহিত্য রচিতই হয়নি, বা যে প্রয়োগক্ষমতা থাকা উচিত একজন সমালোচকের, এ ধরনের কুশলতা তথা দক্ষতা এখনও আমরা অর্জন করে উঠতে পারিনি। 20 শতকে এই সংক্রান্ত অর্থাৎ তত্ত্ব সংক্রান্ত ওদেশে ইউরোপীয় সাহিত্য তত্ত্ব সংক্রান্ত দুটো বিশিষ্ট বই বেরোচ্ছে। বই দুটি এইরকম, একটা হচ্ছে ডেভিড লজের লেখা 20th সেঞ্চুরি লিটারেরি ক্রিটিসিজম, এটা 1972 সালে বেরিয়েছিল, যেখানে তিনি 6টা ধারাতে ওই ক্রিটিসিজমগুলোকে ভেঙে দেখিয়েছিলেন। বলেছিলেন ফর্মাল ক্রিটিসিজম, লিটারারি হিস্ট্রি, ক্রিটিসিজম অফ লিটারেচার ইন ইটস সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল কনটেক্সট, অর্থাৎ যাকে আমরা আজকে মার্কসিস্ট ক্রিটিসিজম বলে জানি চিনি। এছাড়া মিথ ক্রিটিসিজম, যেখানে তিনি আর্কেটাইপ নিয়ে আলোচনা করেছিলেন, এবং একই সঙ্গে ইউং কথিত কালেকটিভ আনকনশাস, সেই বিষয়টি সেখানে এসেছিল। এছাড়া সাইকো অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ নিয়েও তাঁর চিন্তাভাবনা ছিল। আর সবশেষে তিনি পার্সপেক্টিভ ক্রিটিসিজম, মূলত যেখানে ম্যানিফেস্টোসগুলো এবং ক্রেডোসগুলো তাঁর চর্চার বিষয় হয়ে উঠেছিল। এর 2 বছর বাদে আরেকটি বই বেরোলো 20th সেঞ্চুরি ক্রিটিসিজম। 2 জন এর সম্পাদক ছিলেন উইলিয়াম জে হ্যান্ডি এবং ম্যাক্স ওয়েস্টব্রুক। তাঁরা 5টা পার্টে বিভক্ত করে পুরো বিষয়টা রেখেছিলেন। পার্টগুলো এরকম: ফর্মালিস্ট ক্রিটিসিজম, জঁর ক্রিটিসিজম, আর্কেটাইপাল ক্রিটিসিজম, হিস্টোরিক্যাল ক্রিটিসিজম এবং ইন্টারডিসিপ্লিনারি ক্রিটিসিজম। আশ্চর্য বিষয় যে এই দুটি বইয়ের মধ্যে কোথাও তুলনাত্মক বিচারের প্রণালী ব্যবহার করা হয়নি, অর্থাৎ কম্পারেটিভ ক্রিটিসিজমের কথা এরা একবারও বললেন না। অথচ তখন কম্পারেটিভ ক্রিটিসিজম তৈরি হয়ে গিয়েছে। এরপরে অবশ্য ওদেশেও তৈরি হয়েছে, এদেশেও তৈরি হয়েছে। যেমন ধরা যাক, ফেমিনিস্ট থিওরি তৈরি হয়েছে, সাবঅল্টার্ন থিওরি তৈরি হয়েছে, এমনকি মার্জিনালিটি থিওরি তৈরি হয়েছে, বা একদম লেটেস্ট যেটা সাহিত্যের বাজারে
এইভাবে বলা উচিত, লঞ্চ করেছে, সেটা হচ্ছে ইকোক্রিটিসিজম। এগুলো তো থাকবার কথা নয় 1972 কিংবা 1974 প্রকাশিত কোনো বইয়ে। এখন এই যে তত্ত্ববিশ্ব, সেই তত্ত্ববিশ্বের দিকে তাকিয়ে আমি 12-13টি তত্ত্বের প্রাথমিক কাঠামো এবং সেগুলি কীভাবে কম বেশি প্রয়োগ করা যায় আমাদের বাংলা সাহিত্যে, তার কোথায় কোন প্রয়োগ ঘটেছে অল্প একটু ছুঁয়ে যাব। কেননা এ আলোচনা দীর্ঘ একটা ব্যাপার, অর্থাৎ সেভাবে এক একটা তত্ত্বের উপরে 1-1.5 ঘন্টা করে সময় পেলে তো ভালোই বলা যায়, এবং সেটা নিয়ে প্রচুর পড়াশোনা করতে হয়। আমি যে সময়ে এদের কাছ থেকে খবর পেয়েছি বা এরা আমাকে বলেছেন, তাতে সত্যি সত্যি অতটা দীর্ঘ বিশালতা দিয়ে আমার করা অসম্ভব হয়েছে, আমার পক্ষে একেবারেই অসম্ভব। অথচ বিষয় হিসেবে ওরা বলেই দিয়েছেন যে বাংলা সাহিত্য গবেষণায় বিভিন্ন সমালোচনা পদ্ধতির প্রয়োগ। ইনফ্যাক্ট আমাদের যে ভারতে তথা প্রাচ্য ভূমিতে যে সমালোচনা পদ্ধতি তৈরি হয়েছিল, সেখানে নিশ্চয়ই আপনাদের জানা আছে যে অনেকগুলো প্রস্থান গড়ে উঠেছিল। রসপ্রস্থান, গুণপ্রস্থান, অলঙ্কার প্রস্থান, বা আরও পরবর্তীকালে রীতিবাদ তৈরি হচ্ছে, বক্রোক্তি প্রস্থান, ধ্বনি প্রস্থান এবং সর্বশেষ ঔচিত্য। অর্থাৎ সাতটা প্রস্থান তথা আলাদা রকমের সাহিত্য দর্শনের জন্ম হয়েছিল এদেশে প্রায় 16 থেকে 1700 বছর ধরে। যদি আমরা সেই ভরতমুনি থেকে শুরু করি, তাহলে শেষ করতে হয় এই সপ্তদশ-অষ্টাদশ শতকে, বিশেষ করে পণ্ডিত জগন্নাথ যখন রসগঙ্গাধর লিখলেন, ওই আপাতত সমাপ্তির একটা সময়কাল বলেই গণ্য করা আছে। খেয়াল করে দেখবেন যে এর মধ্যে অলঙ্কারের কিছু প্রাধান্য আছে। এখনো পর্যন্ত আমরা অলঙ্কার বিচার করে থাকি। রসবাদ পরিপূর্ণ মাত্রায়, কেন আমাদের ক্লাসেও প্রশ্ন দেওয়া হয় রসবিচার করো ইত্যাদি, এই ব্যাপারটা নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে। কিন্তু সেভাবে রীতির আলোচনা আর বিশেষ হয় না, সেটা চলে গেছে আঙ্গিকে। এই আঙ্গিকের বিষয়টা আবার অধিককার ফর্মালিস্ট যে ক্রিটিসিজম, তার সঙ্গে অনেকাংশে মিলে যাচ্ছে। আর যেটাকে আমরা বলছি স্টাইলিস্টিক্স, এর কিছুটা জড় বা উৎস, সোর্স ছিল কুন্তকের বক্রোক্তিবাদের মধ্যে। আপনারা অনেকে জানেন বোধ হয় যে আসলে রীতিবাদের একটা শাখা হিসেবে পরবর্তীকালে বক্রোক্তিবাদ, রীতিবাদের দোষ ত্রুটিগুলিকে সরিয়ে দিয়ে বক্রোক্তিবাদের প্রতিষ্ঠা করেছিলেন রাজা কুন্তক। রীতিবাদ মূলত অঞ্চলকে ভিত্তি করে বলবার চেষ্টা করেছিল যে অঞ্চলের ওপর নির্ভর করে এক একটা ভাষার রীতি গড়ে উঠছে। মাগধী তথা গৌড়ী রীতির কথা উঠেছে সেখানে, বৈদর্ভী রীতি, পরবর্তীকালে লাটি রীতি, আগে পাঞ্চালী রীতি তৈরি হয়েছে, আবন্তী রীতি, এগুলি রীতি। কিন্তু কুন্তক বললেন যে এই রীতি দিয়ে সব ক্ষেত্রে বোঝা যায় না একজন কবির ভেতরকার রহস্যকে। এই কবির ভেতরকার রহস্য সম্পূর্ণ তো ব্যক্তিকেন্দ্রিক বিষয়। যেখানে যে রীতিতে ব্যক্তির মুখ্যতা, সেটি তো আলাদা করে অঞ্চলের উপর চাপিয়ে দেওয়া ভুল। তখন তিনি সেখানে স্পষ্টত বললেন এটা হচ্ছে মার্গ, যে মার্গ প্রত্যেকটি কবির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন। কবি স্বভাব ভেদ নিবন্ধন তেন কাব্যপ্রস্থান ভেদ। কবি স্বভাবের ভেদের মধ্যে যদি কোনো কিছু দেখা যায়, সেইটি কাব্যপ্রস্থানে রিফ্লেক্ট করে। তাহলে তো অসংখ্য রকমের কবি এবং অসংখ্য ধরনের তাদের ওই রীতি দেখতে পাওয়া যাবে, মার্গ দেখতে পাওয়া যাবে। তিনি বললেন না, এক্ষেত্রে ওই কবিদেরকে ত্রিবিধ ভাগে বিভক্ত করতে হবে, সুকুমার, বিচিত্র এবং মধ্যম, এই 3টে ভাগ বললেন সেখানে। এখান থেকে যে ব্যক্তি গুরুত্ব পেয়ে গেল, অর্থাৎ ব্যক্তি কবির চিন্তন প্রণালী এবং তাকে ঠিক ঠিক ভাষায় উপস্থাপিত করবার যে প্রয়াস, সেইটাকে পরবর্তীকালে চিহ্নিত করা হয়েছে ইউরোপীয় সাহিত্য তত্ত্বের ভাষায় স্টাইল। আর এই বুফোর সেই বিখ্যাত উক্তি আমাদের সবারই মনে আছে, স্টাইল ইজ দি ম্যান হিমসেলফ। প্রত্যেকটি মানুষের ভিতরে চিন্তন প্রণালীর এই স্বাতন্ত্র্য, আলাদা করে তার লেখার ভেতরেও
ছাপ ফেলে যায়, মুদ্রিত করে দেয়। আমি এই ভারতীয় তথা প্রাচ্য অলঙ্কার শাস্ত্রের এইটুকু উপস্থাপনা করে সরাসরি এরপর চলে যাচ্ছি পাশ্চাত্য সাহিত্য সমালোচনা তত্ত্বের দিকে। প্রথমেই আমাদের লিস্টে রয়েছে ঐতিহাসিক সাহিত্য বিচার পদ্ধতি, হিস্টোরিক্যাল ক্রিটিসিজম। এই ধারার প্রবর্তক ছিলেন হিপ্পোলাস তেইন। হিপ্পোলাস তেইন একটি বই লিখেছিলেন 1863 সালে, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। এই বইটির মধ্যে তিনি সাহিত্য বিচার করতে গিয়ে তিনটে গুরুত্বপূর্ণ উপাদান আমাদের সামনে হাজির করলেন। বললেন যে কোনো রকমের যে কোনো যুগের সাহিত্যকে বিচার করতে গেলে আমাদের তিনটে স্তম্ভ দরকার। কি কি? ফার্স্ট রেস, সেকেন্ড মিলিউ, থার্ড মোমেন্ট। রেস বলতে জাতিকে বোঝাচ্ছেন তিনি, অর্থাৎ প্রত্যেকটি জাতির স্বতন্ত্র স্বভাব, চরিত্র, লক্ষণ, বৈশিষ্ট্য এবং তার জাতীয়তার আলাদা ধরন আছে, ক্যারেক্টার আছে। সেই ক্যারেক্টারটা রূপায়িত হয় কোথায়? তার সাহিত্যের ভিতরে। ইউরোপের সাহিত্যের পাশাপাশি আমাদের ভারতীয় সাহিত্যকে যদি দাঁড় করিয়ে দেওয়া যায় তাহলে এই দুই নেশনের মধ্যে তফাৎটা অতি সহজেই ধরতে পারা যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ভারতীয় সাহিত্য ঠিকভাবে ইংরেজিতে রূপায়িত করা যাচ্ছে না, অর্থাৎ ট্রান্সলেশন বা তর্জমার ক্ষেত্রেও সংকট দেখা দিচ্ছে। ভাববার চেষ্টা করুন যে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি বাংলাতে যখন পড়ছি, তার যে স্বাদ, তার ভেতরে লুকিয়ে থাকা নানা চূর্ণ ভারতীয় সংস্কার, তাকে কি খুঁজে পাবো ইংরেজি গীতাঞ্জলিতে? সং অফ অফারিংসে পাবো না। ধরা যাক যদি কেউ একটু উদ্যোগ নিয়ে মধুসূদনের মেঘনাদবধ কাব্য অনুবাদ করলেন ইংরেজিতেই, কিছু কিছু জায়গাতে সত্যি আটকে যেতে হবে, ওই জায়গায় ঠিকভাবে তার তর্জমা হবে না। চতুর্থ সর্গের কথা ভাবুন, সীতা এবং সরমা। সীতার পায়ের কাছে বসে আছেন সরমা, কবি সেখানে একটা উপমা দিচ্ছেন, যেন তুলসী তলায় প্রদীপ জ্বলল। এই যে প্রদীপ জ্বলা, তুলসী তলা, সন্ধ্যাবেলা ইত্যাদির সঙ্গে যে ভারতীয় একটা অন্য রকমের অনুষঙ্গ যুক্ত হয়ে আছে, আধ্যাত্মিকতার অনুষঙ্গ ধরতে পারি, একটা শান্ত সন্ধ্যার অনুষঙ্গ ধরতে পারি, যে কোনোভাবেই হোক না কেন, এইটা অন্তত ইউরোপীয় প্রেক্ষাপটে সেখানকার পাঠকেরা আদৌ ধরতেই পারবেন না। এইটা হচ্ছে রেসের একটা দিক। মিলিউ শব্দের অর্থ বলছেন পরিপার্শ্ব, অর্থাৎ সাহিত্য নির্মাণ করতে গেলে পারিপার্শ্বিক কতগুলো প্রভাব স্বীকার করে নিতে হয় একজন সাহিত্যিক। তিনি এইটা দেখবার চেষ্টা করেছেন যে ভিন্ন দেশের ক্ষেত্রে ভিন্ন বা একই দেশে ভিন্ন পরিপার্শ্ব গঠিত হচ্ছে। ভাবুন রবীন্দ্রনাথের লেখা আর এর পাশাপাশি নজরুলের লেখা, দুজনে এক পরিপার্শ্ব পাননি। রবীন্দ্রনাথ যে অভিজাত, যে সম্পন্নতার মধ্যে, আভিজাত্য এবং সম্পন্নতার মধ্যে মানুষ হয়েছেন, নজরুল তা নন। দুয়ের লেখার মধ্যে তফাৎ ঘটবে, দুজনেই কিন্তু বাঙালি কবি, প্রায় সমকালে বসা কবি, তবুও তাদের মধ্যে তফাৎ দেখছি। এটা হচ্ছে মিলিউ। মোমেন্ট অর্থাৎ যে ক্ষণ বা যে সময় সাহিত্যকে জন্ম দিচ্ছে। ভাবার চেষ্টা করুন তো যে যখন আমাদের দেশ পরাধীন ছিল সেই সময়ের লেখা সাহিত্য, তার ভিতরে যে পরাধীনতার জ্বালা, কষ্ট, দুঃখ, বেদনা, যন্ত্রণা ইত্যাদি ছিল ওই জাতীয় রচনার মধ্যে, আজকে কেউ সেই দেশপ্রেমকে ব্যবহার করতে পারবে? নয় বোধ হয়। এখনকার যে দেশ চেতনা, সেই দেশ চেতনা আগেকার দেশ চেতনার তুলনায় আলাদা। আপনারা বলবেন অবশ্যই সেটা তো আলাদা হবেই, সেটাকেই তো বলছেন হিপ্পোলাস তেইন যে এইখানেই হচ্ছে টাইমের একটা ব্যাপার, কোন সময়ে বসে আমি সাহিত্যটা লিখছি। মধ্যযুগের সাহিত্যে একরকম, মধ্যযুগের কবিতা লেখা হয়েছে, বৈষ্ণব পদাবলীগুলো তো গীতিকবিতাই, কিন্তু সেই গীতিকবিতার সঙ্গে আজকের দিনে গীতিকবিতা বা 19 শতক বা 20 শতকের গীতিকবিতা চূড়ান্ত তফাৎ তৈরি হয়ে গেছে, কারণ সময় পাল্টে গেছে।
এই বিষয়টিকে আমরা just a minute. এই বিষয়টিকে একটু বিস্তার দেওয়ার জন্য আমি কয়েকটি বইপত্রের এখানে উল্লেখ করব। ভিকো লা সিনজানুভা বলে একটি বইয়ের মধ্যে প্রথম এই বিষয়টিকে এনেছিলেন তেইনেরও আগে। তিনি বলেছিলেন যে হোমর ইলিয়াড ও ওডিসি যে লিখেছেন ওই লেখার মধ্যে পরতে পরতে মিশে আছে সেই সময়কালের গ্রিসের সমাজ ব্যবস্থা, গ্রিসের মূল্যবোধ, নরনারীর সম্বন্ধ, এই সব কিছুই প্রতিফলিত ওই দুই মহাকাব্যের ভিতরে। এটাকে আর একটু বিস্তার দান করলেন হার্ডার। তিনি বললেন যে কাব্য সাহিত্যে যে আমরা ভাষারীতি ব্যবহার করে থাকি এবং সেখানে মানুষের যে রূপ দেখতে পাই সেটা অনেকাংশে দেশের যে দেশে বসে লেখা হচ্ছে তার মেজাজ, তার মর্জি ইত্যাদির উপর নির্ভর করে। আর হেগেল তার ফিলোসফি অফ হিস্ট্রি নামক বইয়ের মধ্যে স্পষ্টত জানিয়ে দিলেন যে দেশের নিত্য পরিবর্তনশীল যে সমাজ ব্যবস্থা সেটা প্রতি মুহূর্তে সাহিত্যিকের চৈতন্যের উপরে ঘা দিয়ে যাচ্ছে। তিনি তা স্বীকার করতে বাধ্য। আমরা যে কথাগুলো একটু আগেই শুনলাম হিপ্পোলাসের তেইনের সূত্র ধরে, এগুলো যেন তারই পূর্বানুশ্রুতি। কিন্তু সবাই বিষয়টিকে এভাবে দেখানো নেই। সবাই যে ঐতিহাসিক সাহিত্য বিচার পদ্ধতিতে ইতিহাসকে খুব বেশি গুরুত্ব দিয়েছেন এমনটা কিন্তু নয়। দেখা যাচ্ছে জার্মানির একজন সাহিত্যতাত্ত্বিক, তার নাম ওয়ারবাখ, তিনি তার ভিকোস কন্ট্রিবিউশন টু লিটারারি ক্রিটিসিজম, একটু আগে ভিকোর নাম উল্লেখ করেছি, ওই প্রবন্ধের মধ্যে স্পষ্ট ভাষায় বলছেন যে এই রীতিতে যদি কেউ সাহিত্য সমালোচনা করে তাহলে চূড়ান্ত একটা আপেক্ষিকতার দিকে সে এগিয়ে যাবে। কারণ ইতিহাস প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, পাল্টাচ্ছে, তার রূপ পাল্টাচ্ছে, তার দর্শন পাল্টাচ্ছে। ইতিহাসকে কে কীভাবে ব্যাখ্যা করছে তার উপর নির্ভর করবে। আমাদের দেশে যখন ইংরেজ শাসন করছে তখন সেই সময়ের ইতিহাসকে, তার ধরা যাক কোনো একটা রাজদ্রোহ করছে, সেইখানে ইংরেজরা যেভাবে দমন নীতি প্রয়োগ করলে তারা তাদের দিক থেকে সঠিক, কারণ তারা আমাদের দেশের প্রশাসক। আবার আমরা যদি বিচার করি, আমরা যেহেতু শাসিত, তাই আমাদের কাছে সেটা একটা ভুল। এটা তাহলে অনেকটাই আপেক্ষিক হয়ে উঠছে। ইতিহাসের নিজস্ব ওই রকম কোনো স্থানাঙ্ক নেই যেটা দিয়ে একদম সর্বসম্মতভাবে বলা যাবে এটা ভালো এটা মন্দ, বলা যায় না। ইতিহাস অনেকটাই নির্ভর করছে ঐতিহাসিকের দর্শনের উপর। ইতিহাসটা তিনি কোন দিক থেকে দেখছেন এবং তিনি কোন দলে দাঁড়িয়ে আছেন, কোন পক্ষে দাঁড়িয়ে আছেন তার উপরে। আমাদের বাংলা সাহিত্যে চলে আসি। বাংলা সাহিত্যে সেখানে দেখছি আমরা যে বঙ্কিমচন্দ্রই প্রথম বললেন যে সাহিত্যের মধ্যে দেশ এবং জাতীয় চরিত্রের প্রতিবিম্বন ঘটে। তার অধিকাংশ লেখার মধ্যে, সাহিত্য সমালোচনা বিষয়ক লেখার মধ্যে এটার কিছু কিছু ছাপ প্রতিফলন লক্ষ্য করা যায়। আমি পরবর্তী সময়ে যারা এ নিয়ে সাহিত্য চর্চা করেছেন আমি তাদের কয়েকজনের নাম উল্লেখ করছি। বইগুলোর নাম উল্লেখ করলেই যথেষ্ট, কারণ এখানে তো বিস্তারিতভাবে আলোচনা তেমন সুযোগ নেই। যেমন ধরা যাক দেবনাথ বন্দ্যোপাধ্যায় মশাই রাজসভার কবি ও কাব্য। আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে কিভাবে তিনি রাজসভাগুলোকে নিয়ে আসছেন এবং রাজসভার ইতিহাস এবং তার সূত্র ধরে কারা কারা কী সাহিত্য রচনা করছেন এবং তার প্রভাব, ওই রাজসভার প্রভাবটা কীভাবে পড়ছে। রাজসভা ইতিহাসের কিন্তু একটা অঙ্গ, খেয়াল রাখতে হবে। রবীন্দ্রগুপ্ত একটা বই লিখেছিলেন বঙ্গদর্শন ও বাংলা সাহিত্য, কিংবা অরবিন্দ পোদ্দারের বঙ্কিম মানস, শীতাংশু মৈত্রের যুগন্ধর মধুসূদন এই শ্রেণীর সমালোচনায় পরিপূর্ণ। শূদ্রকে লেখা মৃচ্ছকটিক এই নাটকটার চমৎকার এ জাতীয় ঐতিহাসিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিলেন অধুনা প্রয়াত অধ্যাপক করুণা সিন্ধু দাস। লেখাগুলি পড়লেই বুঝতে পারা যায় ঐতিহাসিক সাহিত্য সমালোচনা কেমন হওয়া উচিত এবং কোন পথ ধরে সেটা এগোতে পারে। দ্বিতীয় তত্ত্বে আসি, জীবনী ভিত্তিক সাহিত্য সমালোচনা, অর্থাৎ বায়োগ্রাফিক্যাল ক্রিটিসিজম, যেখানে
কবি বা লেখক বা নাট্যকার বা ঔপন্যাসিক তাঁদের জীবন দিয়ে তাঁদের সাহিত্যকে ব্যাখ্যা করবার একটা প্রয়াস রয়েছে। এক্ষেত্রে বঙ্কিমচন্দ্রের উক্তি আমাদের সবচেয়ে বড় সহায়। তিনি লিখেছিলেন, আপনারা সবাই জানেন, এই লাইন আপনার প্রত্যেকেই পড়েছেন, কবির কবিত্ব বুঝিয়া লাভ আছে সন্দেহ নাই, কিন্তু কবিকে বুঝিতে পারিলে আরো গুরুতর লাভ। আর একটা জায়গাতে বলছেন ওই প্রবন্ধেই, কবিতা দর্পণ মাত্র, তাহার ভিতর কবির অবিকল ছায়া আছে। কবিতার মধ্যে কবির ছায়া, অর্থাৎ কবিতাকে বিশ্লেষণ করলে আমরা কবিকে পাবো, কিংবা কবির জীবনকে বিশ্লেষণ করলে কবিতা কেন এরকম হয়েছে, সাহিত্য কেন এরকম হয়েছে, তার কিছুটা ব্যাপার আমরা জানতে পারবো। খেয়াল করে দেখবেন আমাদের বাংলা সাহিত্যের যে সমস্ত গবেষণা হয়েছে তার অনেকগুলো এইরকম ধরনের, যে কোনো একটা নাম দিয়ে জীবন ও সাহিত্য, নিশ্চয়ই আপনাদের এগুলো খেয়াল আছে। ধরা যাক মানিক বন্দ্যোপাধ্যায়, জীবন ও সাহিত্য, অর্থাৎ জীবনের সঙ্গে মিলিয়ে নিয়ে তার সাহিত্যকে পর্যালোচনা করবার চেষ্টা। রবীন্দ্রনাথ অবশ্য এই মতাদর্শে বিশ্বাস ছিলেন না। তিনি অধিকাংশ ক্ষেত্রে মনে করতেন কবিরে পাবে না তাহার জীবন ছবিতে, এটা তার নিজস্ব একটা দর্শন। তাহলে দুটো আলাদা রকমের ব্যাপার। এর পাশাপাশি দেখুন তো, ভাবুন শঙ্খ ঘোষের কবিতার মুহূর্ত, কম বেশি অনেকেই পড়েছেন। সেখানে শঙ্খ ঘোষ বেশ কয়েকটা তার কবিতার ভালো মন্দ বা যেটা তার কাছে মনে হয়েছে যে এর পিছনে কোনো ইতিহাস আছে, সেইগুলোকে ধরে ধরে তার সৃষ্টি ইতিহাসটা ব্যাখ্যা করেছেন। এখানে কবির জীবনের সঙ্গে তার কবিতার একটি অন্বয় তৈরি হয়ে যাচ্ছে। আমরা ওই কবিতার একটা পার্সপেক্টিভ খুঁজে পাচ্ছি, সে ইতিহাসগত হোক, রাজনীতিগত হোক, অর্থনীতিগত হোক, বা একেবারে ব্যক্তিগত চিন্তনের জায়গা থেকে হোক, তার একটা ভিত্তি খুঁজে পাওয়া যাচ্ছে। জাপান যাত্রাতে রবীন্দ্রনাথ দুই পাখির প্রসঙ্গ এনেছিলেন। বলেছিলেন যে আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে দুটো পাখি, স্রষ্টার মধ্যেও আছে, অর্থাৎ যিনি সাহিত্য লিখছেন। এক পাখি খায় আর এক পাখি দেখে। যে পাখি খায় সে পাখি আসলে নির্মাণ করে, আর যে পাখি দেখে সে আসলে সৃষ্টি করে। শঙ্খ ঘোষের একটি বিখ্যাত বই নির্মাণ ও সৃষ্টি। নির্মাণ সেই অর্থে ক্রিয়েশন নয়, সেটা অনেকটাই যেন এই বাড়িঘর যেভাবে আমরা কনস্ট্রাক্ট করি, এইটা হচ্ছে সেই নির্মাণ। আর সৃষ্টি ক্রিয়েশন, একদম সরাসরি ভেতর থেকে তৈরি হয়ে ওঠা, পল্লবিত হয়ে ওঠা কোনো একটা ভাবের উপস্থাপনা। আমি জানি না একথা বলা উচিত হবে কিনা, কিন্তু ইংরেজি সাহিত্যে এরকম ধরনের কথা চলে, যে ওয়ার্ডসওয়ার্থের লুসি পোয়েমস বলে যে একটা সিরিজ রয়েছে, সেই কবিতাগুলোর মধ্যে লুসি, ভগিনী লুসির প্রতি তার যে প্রকাশ, মানে ভালোবাসা প্রকাশ পেয়েছে লুসির প্রতি, এটা নাকি তার ভগিনী ডরথির প্রতি তার ভালোবাসারই একটা উদ্ধারিত রূপ, সাবলিমেশন। অর্থাৎ কবিতা খুঁজে তার ভেতর থেকে কবির জীবনের দিকে যাওয়ার চেষ্টা। এমন ধরনের চেষ্টা আমাদের বাংলা সাহিত্যে কম হয়। আপনারা অনেকেই হয়তো গোলাম মুর্শিদের লেখা মাইকেল মধুসূদনের অনবদ্য জীবনী, অসামান্য জীবনী আশার ছলনীগুলি পড়েছেন। যদি বইটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা যায়, তাহলে প্রচুর দৃষ্টান্ত পাওয়া যাবে যে কেন মধুসূদনের লেখা ওই রকম হয়ে উঠল। মধুসূদনের ব্যক্তি জীবনের সূত্র ধরে সেই জায়গায় পৌঁছাবার চেষ্টা করেছেন। আমরা অনেকেই জানি যে তিনি রাবণকে গুরুত্ব দিয়েছেন, রাবণকেই বলেছেন তার হিরো, গ্র্যান্ড ফেলো ইত্যাদি, রামকে নয়। অন্যরকমের একটা দর্শন, যে দর্শন ভারতবর্ষ পরিত্যাগ করেছিল। তিনি এই ভাবনাটা কোথা থেকে পেলেন? ইউরোপীয় ভাবনা। গোলাম মুর্শিদ বলছেন না, তা নয়। আমরা কিন্তু তাই বলেই জানি যেটা ইউরোপের শিক্ষা দীক্ষার ফল। তিনি বলছেন যে আসলে মধুসূদন বিশেষ একটা সময় 1843 সালের পরে বিশপস কলেজ ত্যাগ করবার পর তিনি চলে যান মাদ্রাস, এবং সেখানে গিয়ে জৈন রামায়ণের পাঠ গ্রহণ করেছিলেন। জৈন রামায়ণের সেখানে কিন্তু নায়ক রামচন্দ্র নাম, রাবণ। সুতরাং ওই ভাবনাটা, এটা
এক অর্থে আর্কিটাইপ ভাবনা, সেটাকে তিনি গ্রহণ করছেন এবং মেঘনাদ কাব্যে তার প্রয়োগ ঘটাচ্ছেন। বীরাঙ্গনার কাব্যে সেখানে প্রায়শই আমরা স্বামী কিংবা দ্বৈতের প্রতি স্ত্রী কিংবা প্রেমিকার ভয়ঙ্কর রকমের একটা অভিযোগ উঠতে দেখি এবং স্বামী প্রায় নতমস্তকে সেগুলো শুনতে থাকেন, কোথাও কোনো সেভাবে প্রতিবাদের বাণী পৌঁছয় না। এটার পিছনে অন্যরকম একটা মানসিকতা কাজ করেছিল মধুসূদনের, সেটাও হয়তো কেউ কেউ গোলাম মুর্শিদের ওই রচনা সূত্র ধরে জেনে ফেলেছেন। কি সেটা না, তিনি রেবেকা ম্যাকটাভিশকে বিবাহ করবার পর তারপরেও আরেকটা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, হেনরিয়েটা। এবং যখন রেবেকার গর্ভে চারটি সন্তান জন্মগ্রহণ করলো, এতৎসত্ত্বেও তিনি 1856 সালে রেবেকা এবং তার সন্তানদের বিন্দুমাত্র না জানিয়ে সেখান থেকে চলে এলেন। এটা সম্ভবত তার স্বামী সত্তার দিক থেকে একটা পীড়াবোধ তিনি করেছিলেন যে এটা তিনি যেটা করলেন রেবেকা এবং তার সন্তানদের সঙ্গে উচিত কাজ হয়নি। এই বিবেক তথা চৈতন্য সম্ভবত তাকে গোটা জীবন কুড়ে কুড়ে খেয়েছিল, যার ফলশ্রুতি, যার অন্য জাতীয় প্রভাব, রিফার্কেশন, তির্যক প্রয়োগ ঘটে গেছে বীরাঙ্গনার পত্রকাব্যগুলিতে। এটা খেয়াল করে দেখবেন, এ কথাটা উল্লেখ করা হয়েছে গোলাম মুর্শিদের ওই আশার ছলনে ভুলিতে। আমি মনে করি যে এইগুলোকেই যথার্থ জীবনী ভিত্তিক সাহিত্য সমালোচনা বলা উচিত। বঙ্কিমচন্দ্র নিজেও করেছিলেন, যখন তিনি ঈশ্বর গুপ্তের জীবনীয় কবিত্ব লিখছেন সেখানে স্পষ্টত জানাচ্ছেন যে কেন ঈশ্বর গুপ্তের লেখাগুলোর মধ্যে এত তীব্র ব্যঙ্গ, এত কটু ঝাঁঝ, আক্রমণাত্মক, বিশেষ করে নারীর প্রতি। সেখানেও একটা ইতিহাস তো লুকিয়ে আছে, কেননা ঈশ্বরগুপ্তের পিতা দ্বিতীয়বার বিবাহ করেছিলেন। ঈশ্বরগুপ্ত যে নারীর সন্তান, তিনি মারা যাওয়ার পর এই বিমাতা আসে সংসারে, এবং সেই বিমাতার চোখে তিনি ছিলেন বিষ। সুতরাং বিমাতার দিক থেকে যে স্নেহ, যে ভালোবাসা হয়তো তিনি প্রত্যাশা করেছিলেন, আদৌ প্রত্যাশা করা উচিত ছিল না হয়তো বা, সেটি না পাওয়ায় তিনি ক্ষুব্ধ হন। এটুকু নয় মেনে নেওয়া যায়। তারপর যখন ঈশ্বরগুপ্তের বিবাহ হলো, সেই বিবাহ খুব সুখের হলো না। তার স্ত্রীর সঙ্গে তার সেভাবে দাম্পত্য জীবন সুখময় হয়ে ওঠেনি। এর ফলেই আমরা নারী বিদ্বেষী ঈশ্বরগুপ্তকে পেয়েছি তার কবিতার মধ্যে। কতটা ভুল কতটা ঠিক সেটা অন্য কথা, কিন্তু বঙ্কিম এভাবেই বিষয়গুলোকে রেখেছেন তার লেখায়। জীবনী ভিত্তিক সাহিত্য সমালোচনার এটা একটা ধরন। আসছি তুলনামূলক সাহিত্য সমালোচনা পদ্ধতিতে কম্পারেটিভ ক্রিটিসিজমের দিকে। এই কম্পারেটিভ ক্রিটিসিজম প্রসঙ্গে আমি প্রথমেই একজন ফরাসি সাহিত্যতাত্ত্বিকের নাম করব, তিনি হচ্ছেন ভিলামেন। 1829 সালে তিনি একটি বিশেষ শব্দ ব্যবহার করছেন, লিটারেচার কম্পেয়ারে, ফরাসি ভাষায়। 1848 সালে ইংরেজি ভাষায় ম্যাথু আর্নল্ড প্রথম ওই কম্পারেটিভ লিটারেচার এই শব্দটি নিয়ে এলেন। কিন্তু এরও আগে 1810 সালে গেটে একটা শব্দ ব্যবহার করেছিলেন জার্মান ভাষায়, ওয়ার্ল্ড লিটারেচার, অর্থাৎ ওয়ার্ল্ড লিটারেচার, বিশ্ব সাহিত্য। বিশ্ব সাহিত্য নিয়ে তো রবীন্দ্রনাথ নিজেরই একটু প্রবন্ধ রয়েছে। এই বিশ্ব সাহিত্যের সূত্র ধরে এসেছে কম্প্যারিজনের ব্যাপার, কম্পেয়ার করবার ব্যাপার। এবং সেখানে কম্পেয়ার কিসের সঙ্গে কিসে করা হয়, 2-3টে বিষয়। একটা হচ্ছে যে প্রাচীনের সঙ্গে আধুনিকের কম্পেয়ার, যে প্রাচীন কেমন ছিল, আধুনিক কেমন, ওদেশ এদেশ, ওদেশের সাহিত্য, ওদেশের প্রাচীন সাহিত্যের সঙ্গে এদেশের প্রাচীন সাহিত্য। এটা যেমন কম্পেয়ার দিক, ঠিক তেমনি প্রভাবের দিকটাও এই কম্পারেটিভ ক্রিটিসিজমের একটা অঙ্গ। এটা নিয়ে একাধিক বইপত্র লেখা হয়েছে। আপনারা অনেকেই জানেন যে উজ্জ্বল কুমার মজুমদারের বাংলা কাব্যে পাশ্চাত্য প্রভাব, কিংবা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সাহিত্যের ছোট গল্প, ওদেশে কীভাবে ছোট গল্প তৈরি হয়েছে
এদেশে কীভাবে ছোট গল্প তৈরি হলো, এই বিষয়ে তুলনাত্মক আলোচনা আমরা দেখতে পাই। শশীভূষণ দাশগুপ্ত ত্রয়ী বলে একটি গ্রন্থ লিখতেন, বিষ্ণুপদ ভট্টাচার্যের লেখা বই কালিদাস ও রবীন্দ্রনাথ। এখন প্রশ্ন হচ্ছে যে তুলনামূলক সাহিত্যালোচনা কি নিতান্ত প্রয়োজন? তুলনা হতেই পারে, যুগের দিক থেকে তুলনা হতে পারে, ব্যক্তিত্বের দিক থেকে তুলনা হতে পারে, সাহিত্যের বিষয়বস্তুর দিক থেকে তুলনা হতে পারে। প্রভাবের কথা তো আগেই বলেছি। আমাদের অনেক গবেষণার মধ্যে আমরা দেখি প্রায় শেষের দিকে কারোর সঙ্গে তুলনা অংশটা রাখা হচ্ছে, শেষের কোনো পরিচ্ছেদের দিকে। আমি একাধিক গবেষণাপত্র পরীক্ষা করতে গিয়ে এই ব্যাপারটা আলাদাভাবে দেখেছি। এতে কি হয় যে লেখক সম্পর্কে তিনি আলোচনা করছেন, যিনি আলোচক, সেই লেখকের আলাদা বিশ্বত্ব স্পষ্ট হয়ে ওঠে ওই তুলনামূলক আলোচনার মধ্যে দিয়ে। ধরা যাক কেউ আলোচনা করতে যাচ্ছেন কোনো একজন মহিলা সাহিত্যিক নিয়ে, আমি এক্ষেত্রে বেছে নিতে পারি সদ্য প্রয়াত মহাশ্বেতা ভট্টাচার্যের কথা, বা তার বেশ কয়েক বছর আগে প্রয়াত হয়েছেন মল্লিকা সেনগুপ্ত। এদের লেখা নিয়ে যিনি চর্চা করতে যাবেন, মল্লিকার সমকালে যারা লিখছেন বা লিখেছেন তাদের সঙ্গে একটা কম্পারেটিভ আলোচনা করাই যেতে পারে, কারণ তারও একটা নারীবাদী ভাবনা ছিল, তাদেরও আছে হয়তো। এই দুয়ের মধ্যে তফাৎ দেখানোর চেষ্টা হতে পারে যে কে কতখানি কোন দিক থেকে কত বেশি বা কম নারীবাদী। কারণ নারীবাদ তত্ত্বের মধ্যে সেখানেও আবার আলাদা আলাদা ক্ষোভ তৈরি হয়ে গেছে যে কোনোটা আমূল নারীবাদ, কোনোটা মার্ক্সীয় নারীবাদ, কোনোটা সাধারণ নারীবাদ ইত্যাদি। আসবো তখন নারীবাদ বিষয়ে আলোচনা। তাহলে এই প্রসঙ্গে এখানে শেষ করছি তুলনামূলক সাহিত্য আলোচনার ক্ষেত্রে, যে এটা কখনো কখনো গবেষণার একটা পুরো অংশ জুড়ে হতে পারে, পুরোটাই গবেষণা এই কেন্দ্রিক হতে পারে, অথবা কোনো একটি গবেষণার অংশ বিশেষ এই তুলনামূলক আলোচনার দ্বারা ঋদ্ধ হতে পারে। তাতে যার সম্বন্ধে আলোচনা করা হচ্ছে বা যে বিষয় সম্বন্ধে আলোচনা করা হচ্ছে সেটা অনেক অনেক বেশি স্পষ্টতা পায়। মার্ক্সীয় সাহিত্য সমালোচনা, মার্ক্সিস্ট যে থিওরি, এই থিওরির সঙ্গে যুক্ত হয়ে রয়েছে আর্থ সামাজিক রাজনৈতিক একটা আন্দোলন, মার্ক্সীয় আন্দোলন। কার্ল মার্ক্স যে তত্ত্ব 1848 সালে কমিউনিস্ট ম্যানিফেস্টোর মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, সেই তত্ত্ব ছিল বিশুদ্ধভাবে একটি বিশ্ববিখ্যাত। এর আগে গোটা জগৎকে ব্যাখ্যা করবার যে দার্শনিক প্রক্রিয়া এবং তার পরিসর তৈরি হয়েছিল, সেই পরিসর থেকে সম্পূর্ণ আলাদা একটা অবস্থানে গিয়ে দাঁড়িয়েছিলেন কার্ল মার্ক্স। সেই অবস্থানটা কিসে, কি জাতীয় অবস্থান? অবস্থানটা হচ্ছে এই যে এতদিন পর্যন্ত যেগুলিকে ব্যাখ্যা করা হয়েছে সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে মানুষের চেতনাকে, কিন্তু তার পরিপার্শ্বকে নয়। পরিপার্শ্বের দ্বারা যে চেতনা পরিবর্তিত হতে পারে এবং আমরা এই গোটা বিশ্বটাকে পরিবর্তন করে ফেলতে পারি, এই জাতীয় দার্শনিক প্রত্যয় আগেকার কোনো দার্শনিকের মধ্যে ছিল না। এর আগে বস্তুবাদ তৈরি হয়েছে, যান্ত্রিক বস্তুবাদ তৈরি হয়েছে ফয়েরবাখের, কিন্তু তিনি প্রথম, অর্থাৎ কার্ল মার্ক্সই প্রথম বলছেন যে যান্ত্রিক বস্তুবাদের তুলনায় দান্দিক বস্তুবাদ হচ্ছে খুব খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ এই দ্বন্দ্বটা সবসময় দুটো আলাদা আলাদা শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, শ্রেণী সংঘর্ষ, শ্রেণী সংগ্রাম, ক্লাস স্ট্রাগল। এই ব্যাপারটা দীর্ঘদিন ধরে চলে আসছে আমাদের সমাজের মধ্যে, এই দ্বন্দ্ব চিরপ্রবহমান। তিনি প্রথম যুক্তি, তর্ক, মনন, চিন্তনের মধ্যে দিয়ে তাকে ব্যাখ্যা করলেন। এইমাত্র তিনি এটাকে সেই অর্থে নতুন তৈরি করলেন না, যা ছিল এতদিন তাকে ব্যাখ্যা এবং বিশ্লেষণের মধ্যে দিয়ে দাঁড় করিয়েছিলেন। খেয়াল রাখতে হবে যে কার্ল মার্ক্সের থিওরিটা পুরোটা দাঁড়িয়ে রয়েছে, আগেই বলেছি, সোশিও পলিটিক্যাল ইকোনমিক একটা কন্ডিশনের উপরে। তাকে আমরা সাহিত্যে প্রয়োগ করবো কেমন করে? আশ্চর্য বিষয়, মার্ক্স অনেক বিষয় নিয়েই আলোচনা করেছেন, এমনকি ভারতে ব্রিটিশ শাসন নিয়েও, কিন্তু সাহিত্যে কিভাবে তার তত্ত্বকে প্রয়োগ করতে হবে এ নিয়ে একটা বাক্য ব্যয় করেনি সেভাবে কোথাও। তার মৃত্যু হলো 1883-তে। তার 2 বছর পর মিনা কাউটস্কিকে মার্ক্সের বন্ধু ফ্রেডরিক এঙ্গেলস চিঠি দিলেন। এর 3 বছর বাদে মার্গারেট হার্টনেসকে, অর্থাৎ 1888-তে আরেকটা চিঠি দিলেন। ওই 2 চিঠির মধ্যে
ফ্রেডরিক এঙ্গেলস মার্ক্সীয় তত্ত্বের মধ্যে দিয়ে বা তত্ত্বর সাহায্যে কীভাবে সাহিত্য বিচার করতে হবে তার কতকগুলি ইঙ্গিত দিয়েছিলেন। প্রণালী সরাসরি বলে দেননি, ইঙ্গিত দিয়েছিলেন যে এইভাবে সেটা এগোতে হবে। কি মার্ক্সীয় সাহিত্য তত্ত্বের মূল কথাগুলো এইরকম বলছেন এঙ্গেলস যে সাহিত্য মাত্রই শ্রেণী সাহিত্য। আমরা কোনো সাহিত্য ঠিক এইরকম দৃষ্টিভঙ্গিতে কি দেখি? তিনি বলছেন আমরা যদি না দেখি আমরা খুব ভুলভাবে সাহিত্য পড়ছি। সাহিত্য পড়তে গেলে আমি নিশ্চয়ই কোনো না কোনো একটা শ্রেণীর মধ্যে অবস্থান করছি, হয় বুর্জোয়া নইলে প্রলেতারিয়াত, হয় শোষক নইলে শোষিত, যে কোনো তাৎপর্য হোক না। তাহলে সেই দৃষ্টিভঙ্গিতে সাহিত্যকে বিচার করতে হবে, বিচার করাটা জরুরি। দ্বিতীয় কথা তিনি বলছেন যে উৎপাদন যন্ত্র ও উৎপাদন পদ্ধতি হলো সমাজের চালিকা শক্তি। কেননা মানব সভ্যতার যে সামাজিক বিবর্তনের ধারা, সেখানে বারবার উৎপাদনের প্রক্রিয়াগুলো চেঞ্জ হয়ে গেছে। আগে পুরোপুরি কৃষির ওপর নির্ভরশীল ছিল মানুষ। কৃষির সূত্র ধরে পরবর্তীকালে বিপুল কৃষিতে এলো বাণিজ্যের ব্যাপার। কৃষিজাত কিছু দ্রব্য দিয়ে তৈরি হতে লাগলো শিল্প, শিল্পের ফলে কলকারখানা, কলকারখানার ফলে আগে কৃষক এবং জমিদারের সম্পর্ক সরে গেল, চলে এলো শ্রমিক এবং মালিকের সম্পর্ক, পুঁজিপতি এবং শ্রমজীবী। এর যে ভিন্ন ভিন্ন রূপ বা ধরন, এই সূত্র ধরে প্রথম দিকে দাস সমাজ বা তারও আগে আদিম সাম্যাবস্থা একটা দেখেছিলাম, তারপর রাজতন্ত্র, তারপর সামন্ততন্ত্র, তারপর ধনতন্ত্র বা পুঁজিবাদ, এবং সবশেষে যেটা কল্পনা করা হচ্ছে সেটা হচ্ছে সমাজতন্ত্র। ওই দৃষ্টিভঙ্গিতে সাহিত্যকে বিচার করবার কথা তারা বললেন। এভাবে চেষ্টা যে একেবারে হয়নি তা নয়। আমরা যদি রাশিয়ার দিকে তাকাই তাহলে সেখানে দেখা যাবে যে 1934 সালে সোভিয়েত ইউনিয়নে সাম্যবাদী দলের বিখ্যাত নেতা ছিলেন ঝানভ। তিনি কেমন করে মার্ক্সীয় সাহিত্য বিচার করা উচিত তার একটা ম্যানিফেস্টো তৈরি করে দিয়েছিলেন। পিছনে ছিলেন স্তালিন এবং গোর্কি। সোশ্যালিস্ট রিয়ালিজম থেকে পরবর্তীকালে দুটো আলাদা আলাদা সাহিত্য তত্ত্ব তথা শিল্প তত্ত্ব জন্ম নিচ্ছে। একটা হচ্ছে বোগদানোভের প্রলেত কুল্ট, অর্থাৎ প্রলেতারিয়েত কাল্ট, প্রলেতারীয় সংস্কৃতি, শোষিতের সংস্কৃতি, শ্রমজীবীর সংস্কৃতি। আর আরেকটা মায়াকোভস্কির ফিউচারিস্ট মতবাদ। এই দুটি স্বতন্ত্র মতবাদ। কেউ কেউ মনে করে থাকেন আসলে এগুলি মার্ক্সবাদের বিকৃতি বা মার্ক্সীয় সাহিত্য তত্ত্বের বিকার। আমি এই বিষয়টা নিয়ে খুব বেশি ভেতরে ঢুকতে চাইছি না। আমি কয়েকটি দৃষ্টান্ত দিই, সাহিত্যিক বাংলা সাহিত্য থেকে দৃষ্টান্ত সংগ্রহ করি। গোপাল হালদারে আপনারা বাংলা সাহিত্যের রূপরেখা পড়েছেন। এই সাহিত্যের রূপরেখাতে ঠিক অসিত কুমার বন্দ্যোপাধ্যায় কিংবা সুকুমার সেন বা ভূদেব চৌধুরীর যে প্রণালী অনুসরণ করেন সেই প্রণালী সেখানে অনুসরণ করা হয়নি। সেখানে বিচার করা হয়েছে যে সামাজিক প্রেক্ষিত, অর্থনৈতিক প্রেক্ষিত এবং তার সূত্র ধরে সাহিত্য কীভাবে সেখান থেকে উঠে আসছে সেটা। অরবিন্দ পোদ্দারের মানব ধর্ম ও বাংলা কাব্যে মধ্যযুগ যারা পড়েছেন তারা নিশ্চয়ই জানেন যে ওই সময়ের সাহিত্যকে সরাসরি তিনি আলোচনা করছেন না, সামাজিক প্রেক্ষিতটা আলোচিত হচ্ছে সেখানে। নীরেন্দ্রনাথ রায় তিনি মেঘনাদ বধ কাব্যের সমাজ বাস্তবতা বলে চমৎকার একটি প্রবন্ধ লিখেছিলেন। আপনারা অনেকে জানেন বোধ হয় যে অধ্যাপক নীরেন্দ্রনাথ তিনি প্রথম দিকে বড় তাত্ত্বিক নেতা ছিলেন মার্ক্সীয় তত্ত্বের। এইগুলি এক একটা ধরন বলা যেতে পারে। আমি এক্ষেত্রে আমার ব্যক্তিগত একটা দৃষ্টান্ত দিতে পারি। অনেকে হয়তো আমার গবেষণাপত্রটা দেখেও থাকতে পারেন, হয়তো মুঘল যুগের বাংলা সাহিত্য। এখানে শুধুমাত্র আমি সাহিত্যের আলোচনা করিনি, তার একটা প্রেক্ষিত ধরে আলোচনা করেছিলাম। সেই জন্যে পরের অংশে, ওই নামের পরের অংশে তার একটা উল্লেখ ছিল আর্থসামাজিক পটভূমি ও সাংস্কৃতিক উত্তরাধিকার। পুরোটাই আমি মার্ক্সীয় তত্ত্বে যেভাবে কৃষি, শিল্প, বাণিজ্য, ব্যাংকিং ব্যবস্থা, দারিদ্র্য ইত্যাদি দেখা হয়ে থাকে,
সেগুলি ধরে ধরে আমি বিচার করবার চেষ্টা করেছিলাম, মধ্যযুগে বিশেষ করে ওই মুঘল যুগের যতটুকু অংশ 1576 থেকে শুরু করে 1717 এই সময় পর্বের সাহিত্যকে। এটাও সাহিত্যের ইতিহাসের একটা অংশ, কিন্তু পুরোপুরি সাহিত্য ইতিহাস নয়, সাহিত্যকে অন্য একটা দৃষ্টিভঙ্গিতে দেখার প্রয়াস মাত্র। মার্ক্সীয় সাহিত্য তত্ত্ব ছাড়লাম। এরপর রূপগত বিচার পদ্ধতি বা ফর্মাল ক্রিটিসিজম। এই ফর্মাল ক্রিটিসিজম আমরা প্রায়শই আমাদের সাহিত্য আলোচনার ক্ষেত্রে করে থাকি। ফর্মাল শব্দের